এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম হচ্ছে মুক্তিযুদ্ধের কথা। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় সব বাংলাদেশি কি বাংলাদেশের ছিল, নাকি কেউ দেশের বাইরেও ছিল? এখন যেমন আমাদের কোনো না কোনো আত্মীয় বা কোনো না কোনো বন্ধু বা বড় ভাই মধ্যপ্রাচ্যে থাকে, আমেরিকাতে, অন্য দেশে থাকে, থাকে না? ঠিক সেই সময়ে কিন্তু এমন ঘটনাও ছিল। এই জায়গা থেকে আমরা প্রবাসী যে বাঙালি ছিল, সেই প্রবাসে বাঙালিরা বেসিক্যালি কিভাবে যুদ্ধে অবদান আছে। এই যে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, উনিও তৎকালীন সময় দেশের বাইরে ছিলেন এবং এক ধরনের জনমত তৈরিতে কিন্তু ভূমিকা রেখেছেন। তাহলে দেখি যে এই প্রবাসী বাঙালিদের অবদানটা কি ছিল। ইউরোপ আমেরিকা, এদেরকে আমরা বলি অদৃশ্য সহযোদ্ধা। এরা ইউরোপ আমেরিকায় বসে একটা কমিটি গঠন করে, বাংলাদেশ অ্যাকশন কমিটি, যারা কি করে যুদ্ধের অর্থ সংগ্রহ এবং প্রচারণা চালায় এবং অনেক ক্ষেত্রে হচ্ছে তারা রাজনৈতিক লবিং চালায়, যাতে করে মার্কিন কংগ্রেস, মানে আমেরিকার যে কংগ্রেস এবং ব্রিটিশ পার্লামেন্টে পাকিস্তানি বাহিনী যে বাংলাদেশে একটি গণহত্যা চালাচ্ছে তার খবর যাতে প্রচারিত হয়। এবং প্রায়শই এই তারা তহবিল পাঠাতো যেখান থেকে অস্ত্র কেনা হইতো। আরেকটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক কূটনীতি, এখানে একটু মাথায় রাখতে হবে। তৎকালীন সময় উথান্ট মানে জাতিসংঘের মহাসচিব এবং ইউএনএইচআর এর যে প্রধান, ইউনাইটেড নেশন হিউম্যান, এই ইউএনএইচআর যারা শরণার্থী নিয়ে কাজ করে, সদরুদ্দিন আগা, এই 1 কোটি শরণার্থী যে সমস্যা, মানে ভারত যে 1 কোটি শরণার্থী রাখছে, এটাকে একটা বৈশ্বিক বা মানবিক চ্যালেঞ্জ বা এটাকে হচ্ছে গ্লোবাল হিউম্যান চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে। এবং যে জায়গা থেকে জাতিসংঘ সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও পাকিস্তানের উপরে যুদ্ধ বন্ধ করার বা যুদ্ধকে পিছিয়ে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়। এবং এই জায়গা থেকে যদি আমি দেখি তৎকালীন সময় যে পরাশক্তিগুলো ছিল, সেই পরাশক্তিগুলোর অবস্থান কি ছিল। ভারত যদিও তৎকালীন একজন পরাশক্তি ছিল না, কিন্তু তার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে সফর করে পাকিস্তানের গণহত্যার প্রমাণ বিভিন্ন জায়গায় দেন। এবং সোভিয়েত ইউনিয়ন যখন দেখা যাচ্ছিল যে বেসিক্যালি এই যুদ্ধে পাকিস্তান জিততে পারবে না বা যেটা যাচ্ছে না পাকিস্তানের পক্ষে, তখন কি করে, তখন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে একটা পরাশক্তি, সে কি করে, তার আগে যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দেয় নিরাপত্তা কাউন্সিল। কি প্রস্তাব দেয়? প্রস্তাবটা দেয় হচ্ছে এবার যুদ্ধবিরতি। এখন দেখেন, যে যুদ্ধে যৌথ বাহিনী জিতে যাচ্ছে, সেই যুদ্ধ যদি বিরতি হয় বা সেই যুদ্ধ থেমে যায়, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা আসলেই কখনো সম্ভব হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটাকে সম্পূর্ণ বিরোধিতা করে তৎকালীন সময়ের আরেক পরাশক্তি ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, যা হচ্ছে বর্তমান রাশিয়া। এবং সে বলে ভেটো, মানে আমি যুদ্ধবিরতির এই প্রস্তাব মানি না, যার ফলে হচ্ছে ওই সময়ে যুদ্ধ বন্ধ করা সম্ভব হয় নাই। তারপরেও চাপ দেওয়ার জন্য রিচার্ড নিক্সন এবং হেনরি কিসিঞ্জার পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠানোর একটা উদ্যোগ নেয়। কিন্তু তখন সোভিয়েত ইউনিয়নও বা তৎকালীন ইউএসএসআর বা বর্তমান রাশিয়া পাল্টা আরেকটা নৌবহর পাঠানোর জন্য হুমকি দেয়, যার ফলে যেটা হয় যে এই যুদ্ধটা একটা পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের রূপ লাভ করে না এবং যুদ্ধকে থামানো যায় না। ফলাফল হয় এই যুদ্ধে যৌথ বাহিনী জিতে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখতে পারি? এই জায়গাতে আমার প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে প্রবাসী বাঙালিদের অবদানটা কিভাবে ছিল। সেকেন্ড হচ্ছে এইখানে এই 1 কোটি শরণার্থী সমস্যাকে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ। এবং শেষে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর নাম কি? নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। উনি কি করেন? উনি হচ্ছে বিভিন্ন দেশে প্রমাণ দেন গণহত্যা, যা একটা কূটনৈতিক চাপ তৈরি করে। যুদ্ধবিরতির প্রস্তাব আনে কে? আনে যুক্তরাষ্ট্র। ভেটো দেয়, মানে মানে না। এই বিরোধিতা করে কে? বিরোধিতা করে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং 7ম নৌবহর পাঠানোর ঘোষণা দেয় কে? দেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে আমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় আশা করতে পারি। এইবার দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, লেটস সি ইট।
সেটা হচ্ছে 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটা হচ্ছে কি হয়, একটা কনসার্ট হয়। সেই কনসার্টকে বলা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এখন হচ্ছে এই যে আমরা বললাম দেশের বাইরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছিল, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত উদ্যোগটা হচ্ছে এই 1 আগস্ট 1971 সালে এই 1 আগস্ট ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের এই কনসার্টটা, যার নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এর উদ্যোক্তা ছিল জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর। এবং এইটার দুইটা গুরুত্ব ছিল। প্রথম গুরুত্ব ছিল এই কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে বহির্বিশ্বকে বড় আকারে, মানে বহির্বিশ্বের সাধারণ মানুষ আছে, সাধারণ জনতা আছে, তাদেরকে বড় আকারে জানান দেয়। কি জানান দেয় জানেন? যে এইখানে একটা গণযুদ্ধের নামে গণহত্যা চলছে। এবং একই সাথে এই কনসার্ট ফর বাংলাদেশে যে অর্থ আয় করা হয় তা হচ্ছে, এই অর্থটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের চ্যারিটি কনসার্ট, মানে এটা হচ্ছে এখানে যুদ্ধের বা মানবিক প্রয়োজনে এটাকে ব্যয় করা হয়। তো এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, এটার আয়োজক কারা ছিল? জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর। এবং কবে হয়? 1971 সালের 1 আগস্ট। কোথায় হয়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। এই ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিদের অবদান এবং বহির্বিশ্বের অবস্থান নিয়ে আমাদের আলোচনা। আশা করছি এই সংক্রান্ত যে প্রশ্নগুলা তোমরা সামনের ভর্তি পরীক্ষায় পাবে সেটি হয়তো এখান থেকে পাবে। এবং আরও যদি বেশি তথ্যের প্রয়োজন হয়, আমাদের যে শিটটি আছে সেই শিটটি তোমরা ফলো করো, সেখানে আরও অনেক বেশি গুরুত্ব, আরও অনেক ধরনের তথ্য সেখানে দেওয়া আছে। এই ছিল আমাদের ইতিহাস সে আলোচনা, এবং এর মাধ্যমে আমরা শেষ করছি ইতিহাস প্রথম পত্র।